ওভাবে কি দেখছো? মাথা উঁচু করে হৃদের দিকে তাকালো রিধি। মুখের ভঙ্গিমা আন্দাজ করা গেল না। ভাবুক স্বরে বলল। দেখছি। ভ্রুকুচকে হৃদ বলল। কি? দেখনি এখানে বাবু আছে কিনা? হৃদ খানিক উচ্চ স্বরে বলল। কি? হুম। পেটে কেমন শব্দ হচ্ছে দেখছেন না? বড় মাকে বলতে হবে। তার আর চিন্তার কিছু নেই। আর নাতি আসতে চলেছে। রিধির আবোল তাবোল কথায় বোকার মতো হৃদের দিকে শুধু তাকিয়েই রইল হৃদ। রিধি হৃদের কোল থেকে উঠে যেতে লাগলো দরজার দিকে। তা দেখে হৃদ বলল। আরে যাচ্ছ কোথায়? আরে বেবি হবে, বেবিকে খাওয়াতে হবে না? আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? যতই হোক আমিও তো বেবির মাম্মা হব নাকি? চুপচাপ বসে থাকুন, আমি এক্ষুনি আসছি। হৃদকে আর জবাব দেওয়ার সময় দিল না রিধি। হন হন করে চলে গেল। পকেট থেকে ফোনটা বের করে উপর মহলের ইমেলগুলো চেক করে নিয়ে দরজার মৃদু শব্দে চোখ তুলে তাকালো। যেমন হনহনিয়ে গেছিল ঠিক তেমন হনহনিয়ে এসে হৃদের কোলে পুনরায় ঢপ করে বসলো। হাতে খাবারটা ডেস্কের উপর রেখে টান দিয়ে হৃদের ফোনটা নিয়ে নিল। খাবারের প্যাকেট থেকে হৃদকে খাইয়ে দিল রিধি। খানিক রাগ দেখিয়ে বলল। 11টা 20 বাজে, এখনো কিছু খাননি আপনি? কি পেয়েছেন কি? হ্যাঁ। হৃদ আর কিছু বলতে পারল না। মুখ ভর্তি খাবার চিবুতে চিবুতে কথা বলার চান্সই পেল না। খাওয়া শেষে হৃদকে খানিক অবকাশও দিল না রিধি। আবারও মুখে খাবার পুলে দিল। রিধি এক এক করে উপদেশ পানি ছুঁড়ে দিচ্ছে হৃদের দিকে। স্বরে তার রাগি রাগি ভার। এক পলক দেখে মুচকি হাসল হৃদ। হৃদকে হাসতে দেখে রিধি আরো রেগে গেল। রাগের মাত্রা বাড়িয়ে বলল। একদম হাসবেন না বলে দিচ্ছি। বড় না হয়ে রাগ করে খাবার বেড়ে দেয়নি, তাই বলে কি নিজে বেড়ে খাওয়া যেত না? হৃদ নাকচ করে বলল। একদম না। আমার বউ থাকতে আমি কেন বেড়ে খাবো? আর এরকম মুখে তুলে খাইয়ে দিলে তো কথাই নেই। তপ্ত নিঃশ্বাস ফেলে পুরো খাবারটা হৃদকে খাওয়ালো রিধি। সেখানে নেই কোনো সংকোচ, নেই কোনো ভাবনা, শুধু রয়েছে কারো কষ্ট নিবারণের যাতনা। গভীর রাত। নিশিথিনীর তপ্ত শান্ত বুকে জ্যোৎস্নারা খেলা করছে। দিনের আলোর মতো দৃশ্যমান অদৃশ্য সেই সরোবর। সরোবরের স্বচ্ছ জলে খেলা করছে এক ঝাঁক পাতিহাঁসের দল। নদীর এক কূলে ছাপিযুক্ত ডিঙি নৌকা। লাল নীল রঙে নতুন বউয়ের মতো সেজে উঠেছে সেটা। পদ্ম সরোবরে টুকটুকে লাল পদ্মে ছেয়ে গেছে। বর্ষা মৌসুম হওয়ার দরুন সরোবরের পানি এসে ঠেকেছে শান বাঁধানো সিঁড়ি বরাবর। পাশেই শিউলি ফুলের মেলা বসেছে। একটা একটা করে অঝোর বৃষ্টির মতো গভীর মায়া নিয়ে রাত্রি কন্যাকে আচ্ছন্ন করে রেখেছে। সেই ফুলের সৌরভে মাতুয়ারা প্রকৃতি। কিন্তু ফুলের সেই নেশা ভরা সুগন্ধ নেশাক্ত করতে পারছে না এক রাত্রি জাগা তেজি পুরুষকে। একটা একটা করে তেলযুক্ত প্রদীপে আগুনের শিখি জ্বালাতে ব্যস্ত সে। একটু আগুনের চিনতে পেলেই একটু আগুনের চিলতে পেতেই কেমন ঝলঝল করে উঠে আলো দিচ্ছে প্রদীপ শিখা, ঠিক তার মহারানীর মতো। কথাটা ভেবে মুচকি হাসি হাসল সেই মানব। কিন্তু সে হাসি খুবই ক্ষীণ। প্রসারিত সেই ঠোঁটের আলতো হাসি দেখতে ব্যর্থ প্রকৃতি। রাত্রি জাগা অত্যন্ত প্রহরীর ন্যায় নিজের কাজ করে যাচ্ছে সে। পুকুর ঘাটে শেষ প্রদীপটা জ্বালাতেই কানে এলো অদৃশ্য এক শব্দ। রিমরিম রিমরিম সুরের তালে মেতে উঠেছে প্রকৃতি। অদৃশ্য সেই শব্দই যথেষ্ট ছিল হৃদের অধরে হাসি ফোটানোর জন্য। সেই শব্দই সক্ষম হৃদকে ঘোরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। না, মেয়েটা আমাকে এবার মেরেই ছাড়বে। কথাটা ভেবে মুচকি হেসে বুকে একদম হৃদবক্ষ বরাবর হাত ছোঁয়ালো। সে আসছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছে। এই যে কেমন শক্তপোক্ত তেজাক্ত পুরুষটারও হৃৎপিণ্ডের কম্পন গতি বাড়িয়ে দিল। আহ, এক খবর যদি একবার ফাঁস হয় যে এসিপি রিশাদ চৌধুরী হৃদ তার বউয়ের নুপুরের তালে কেঁপে কেঁপে ওঠে, মন মস্তিষ্ক হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ, তবে কি ক্রিমিনালরা সেই রিশাদ চৌধুরীকে ভয় পাবে? নাকি ব্যঙ্গ করে বলবে, যে পুরুষ বউয়ের সামান্য নুপুরের শব্দে কেঁপে ওঠে, হৃৎপিণ্ডের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, সেই পুরুষ আমাদের কিভাবে শাস্তি দিবে? নাকি বলবে, দেশের সন্ত্রাসীদের পিছনে না ছুটে বউয়ের আঁচলের তলে মুখ লুকিয়ে রাখতে? ভেবেই মুখের হাসি প্রসারিত হলো হৃদের। হাই নারী,
তুমি এ কেমন রোগে আসক্ত করেছো তাকে? পাগলান্ত সেই পুরুষ তুমিময়। তুমি বিনা কিভাবে রবে তার অস্তিত্ব? না না, এ কখনো হবে না। রিধি ছাড়া হৃদ এ মাত্রই অকল্পনীয় হৃদের কাছে। সে সব কথা মাথা থেকে ছেড়ে ফেলে পুনরায় ঘোরে আচ্ছন্ন হলো। চোখের পরিসীমার ভিতরে এখন সেই রমণী। মুখটা দেখা যাচ্ছে না। চাঁদের আলোয় গাছের ডালের ছায়া তার মুখটা অন্ধকার হয়ে আছে। মুহূর্তেই সেই অন্ধকারের প্রতি প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হলো হৃদের। তবে তা রইল না দীর্ঘক্ষণ। রমণী এগিয়ে এসে চাঁদের আলোয় অবস্থান নিল। দৃশ্যমান হলো তার মুখশ্রী। উজ্জ্বল ফর্সা মুখের উজ্জ্বলতা বেড়েছে কয়েক গুণ। ঠোঁটে লাল টকটকে লিপস্টিকের মাঝে নাকের নাকচাপের ঝুমকোর আংশিক খেলা করে চলেছে। সেই ঠোঁটের হাসিতে প্রসারিত হলো হৃদের ওষ্ঠদয়। ভালো লাগা ছেয়ে গেল মানব মনে। কানের লম্বা ঝুমকোদয়ের অংশ বিশেষ দিয়ে দুপাশ থেকে খোলা চুলগুলো আটকে রাখা আছে। মৃদু বাতাসে এলোমেলো হতে পারছে না তারা। মাঝখানের সিঁথিটা আজ ফাঁকা, তবুও তাকে একদম অপূর্ণা লাগছে। মনে হচ্ছে না কোনো কিছুর অভাব তার মাঝে আছে। ওপরওয়ালা বোধ হয় তার আঁচল ভরে সৌন্দর্য দিয়ে রেখেছে হৃদ নামক মানুষটাকে মোহ আচ্ছন্ন করার জন্য। এ দৃশ্য দেখলেও মনে হয় চোখের তৃষ্ণা মেটে না হৃদের। বারবার পোস্ট করে সেই রমণীর প্রতিটি পদক্ষেপ দেখতে মন চাই তার মানসপট। হাই হৃদ যে বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে তা সে ভালো করে উপলব্ধি করতে পারছে। শেষ কোথাও এর কোথায় সমাপ্তি টানবে তা জানা নেই হৃদের। তবে সমাপ্তির কথা মনে হতেই কেঁপে উঠছে বক্ষ পিঞ্জর। শিউলি ফুলে আচ্ছন্ন পথে আগমন করছে সে। আজ যেন শিউলিরাও তাকে স্বাগতম জানাতে তার বালুকণাময় পথকে আবিষ্ট করেছে। লাল পাড়ের সাদা শাড়ি বাঙালি বৌদের মতো পরনে তার। কোমরে কোমর বিছা বিচরণ করেছে তার কোমরময়। আলতা হাতে সোনালি রঙের চুড়িগুলো আলো ছড়াচ্ছে। যদি পরজন্ম বলে কিছু থাকতো তাহলে নির্ঘাত রিধিকে নিজের সত্যিকারের মহারানী বেশে সাজাতো হৃদ। তার রাজ্যময় একজনই সৌন্দর্য মণ্ডিত রমণী থাকতো। আর সেই রমণী এই ভাগ্যবান পুরুষের ঘরণী। সব পুরুষরা তখন হৃদের প্রতি হিংসায় খাদ হয়ে যেত। শুভ্র সাদা পাঞ্জাবি পরা উজ্জ্বল রঙা প্রাপ্ত বয়সযুক্ত পুরুষটিকে এমন পাগলাটে ভাবনায় মত্ত করে রেখেছে রমণী। আলতা পায়ে রিমঝিম পায়েলের তালে এগিয়ে এলো হৃদের বরাবর। স্বামীরূপী মানুষটার মুগ্ধতা ছাড়ল হৃদির অঙ্গ জুড়ে। স্বামী স্ত্রী দুজনেই সৌন্দর্যের মহাসাগর। লজ্জারাঙা ঝলমলে হাসি মাখা মুখটা নিচু করে ফেলল হৃদি। দুই হাতের আঁচলে পুড়ে সেই মুখশ্রী সোজা করে কপাল বরাবর অধর ছোয়ালো হৃদ। আবেশে চক্ষু যুগল বন্ধ হয়ে গেল হৃদির। ঠোঁটের হাসি প্রসারিত হলো হৃদের। ফিসফিসিয়ে বলল, আমি চাই আমার মহারানী সবসময় মাথা উঁচু করে বাঁচুক। এটা স্বামী হিসেবে আমার দাবি। কোনো পরিস্থিতিতেই এই মাথা যেন নত না হয়। স্বামী হিসেবে এ আমার করা নির্দেশ মহারানী। শব্দহীন হাসি হাসল হৃদি। চোখ মেলে দেখল সেই পুরুষকে। পাগলাপন্ন অবস্থা তার চোখে মুখে। হৃদ পুনরায় ফিসফিসিয়ে বলল, কি মহারাজের নির্দেশ সর্বদা মনে থাকবে তো মহারানী? কথা বলার মতো শব্দ খুঁজে পেল না রিধি। শুধু ঘাড় নাড়িয়ে বোঝালো থাকবে। রিধির আলতা রাঙা হাতে নিজের হাত রাখল হৃদ, যার অনামিকায় জলজল করছে হৃদের দেওয়া সেই ডায়মন্ড রিং। আলতো পায়ে এগিয়ে গিয়ে ডিঙি নৌকায় উঠল রিধি। নৌকার গোলে বসে প্রকৃতি বিলাসী ব্যস্ত দুইজন। দুই হাত দুই দিকে প্রসারিত করে দীর্ঘশ্বাস টেনে দিল হৃদ। আলো আধারিতে ঠান্ডা ছিমছিমে তীক্ষ্ণ সেই বায়ু মুহূর্তেই বক্ষ পিঞ্জরে আলোড়ন সৃষ্টি করতে সমর্থ। হৃদের বুকে মাথা রাখল রিধি। দুই হাত দিয়ে রিধিকে নিজের হাত বন্ধনীতে শক্ত করে জড়িয়ে ধরল হৃদ। চোখ বুজে আবেগী মনে রিধির পানে ফিসফিসিয়ে নিশীথিনীর মতো স্পষ্ট বাণী ছুড়ে দিয়ে বলল, দুই নয়নের আলোক রানী, প্রাণের মাঝে প্রাণ সজনী, তোমার জন্য মরতে পারি। এই যে শুনছেন? এমন ডাকে দরপড়িয়ে উঠল হৃদ। দুই হাত দিয়ে চোখ কচলে সামনে তাকাতেই দৃশ্যমান হলো অবয়ব। কালো জ্যাকেট, কালো জিন্স, কালো জুতো, কালো ওড়না দিয়ে মুখ ঢাকা। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে।
ধ্যাত, এত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে রিধির পানে তাকালো, খানিক রাগও লাগলো তার। বউ তার এমন অ্যাকশন মুডে আছে কেন? সে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ধুর, কই সে তার বউকে মহারানী সাজাচ্ছিল, আর অন্যদিকে বউ তার ডাকাত সেজে ঘুরে বেড়াচ্ছে। কণ্ঠে রাগ নিয়ে রিধ বলল, তো আমার এত সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে। এতক্ষণ ধরে ডেকে ডেকে রিধির নিজেরও খানিক রাগ জমেছিল। তার মধ্যে এত কষ্ট করে উঠেই রিধের এমন কথা, তবুও নিজের রাগটাকে নিয়ন্ত্রণে নিয়ে বলল, এই দিন দুপুরে কেউ স্বপ্ন দেখে, সেই দুপুর 2টায় ঘুমোচ্ছেন, এখন 5টা বাজে, ওঠার নাম নেই। চারিদিকে একটু পর মাগরিবের আজান দেবে, আর সে স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছে। আপনি আর আপনার আজগবি স্বপ্ন। রিধ ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা থেকে উঠে বলল, মিসেস চৌধুরী, একদম আমার স্বপ্নকে আজগুবি বলবে না, বলে দিচ্ছি। আবার বললে আপনাকে কারাদণ্ড দেয়া হবে। আর দিনে দুপুরে তুমি কেন ডাকাত সেজে ঘুরে বেড়াচ্ছ? রিধের এমন কথা খানিক উচ্চস্বরে রিধি বলল। কি, আমাকে ডাকাতের মতো লাগছে? রিধ তপ্ত নিঃশ্বাস ছেড়ে এক ঝলক রিধিকে দেখে নিয়ে বলল, তা নয় তো কি, আমি বলে তোমাকে প্রথম দেখাই চিনেছি। যেভাবে মুখ ঢেকে আছো, এই অবস্থায় বাড়ির অন্য কেউ দেখলে এতক্ষণে তোমাকে ডাকাত ভেবে চিল্লাচিল্লি শুরু করে দিত। হৃদের পিঞ্চ মারা কথাকে পাত্তা না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে করতে বলল, ডাকাতি করতে যাচ্ছি তো ডাকাত সাজবো না? হৃদ এমন অদ্ভুত কথা শুনে চোখ ছোট ছোট করে বলল, কি ডাকাতি করতে যাচ্ছ তুমি ভোর সন্ধ্যাবেলা? গণপিটুনিতে মরবে তো। রিধি মুচকি হেসে সুর টেনে পেছন থেকে হৃদের গলা জড়িয়ে ধরে বলল, আরে একা মরবো কেন? সাথে তো আপনিও যাচ্ছেন। মরলে দুজন একসাথে মরবো, মানে আপনাকে সাথে নিয়ে মরবো। আপনাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না। ভূত হয়ে আপনাকে জ্বালানোর থেকে দুইজনই একসাথে ভূত হয়ে সবাইকে জ্বালাবো। খেয়ে আর তো কাজ নেই আমার। আল্লাহর রহমতে আমার কি কিছু কমতি আছে? না টাকা পয়সার অভাব আছে যে অন্যের ঘরে ডাকাতি করতে যাব? আহ, আপনি এত কথা বলছেন কেন আজ? এই মানুষটা নাকি কম কথা বলে। আর আজ কি হয়েছে আপনার? হ্যাঁ, মানুষ কি খালি টাকা পয়সায় ডাকাতি করে নাকি? তো আর কি। রিধি কাবার থেকে হৃদের জন্য একটা কালো টি শার্ট নিয়ে এলো, হৃদের হাতে দিয়ে বলল, তা নয় তো কি। গেলেই দেখতে পাবেন। এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিন। হৃদকে এক প্রকার ধাক্কিয়ে ওয়াশরুমে পাঠালো রিধি। ফোন হাতে রিংটোনের সমাপ্তি টেনে ফোন কল রিসিভ করে কানে ধরলো রিধি। হ্যালো। না, তুই সামনে যাস না, আমি আসছি। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? সামনে তো বিয়ে, বিয়ের সময় যেন আবার আবার হাঁটু না কাঁপে। আমি মজা নিচ্ছি না দোস্ত, তোকে জাস্ট উৎসাহিত করতেছি। বেটা, তুই পুরুষ মানুষ, এমন যদি তোর গলার স্বর হয়, এরকম করলে তোর বিয়ে কখনোই হবে না। রাখ বেটা, আসছি আমি। হৃদ বের হতেই হৃদকে একটা জ্যাকেট পরিয়ে দিল, পকেট থেকে মাস্ক বের করে পরিয়ে দিল। হৃদ বিরক্তি নিয়ে বলল, রিধি, কি করছো কি? রিধিও নিজের কাজ করতে করতে সমান বিরক্তি নিয়ে বলল। হৃদকে নিয়ে বারান্দার পাইপ পেয়ে নিচে নামলো রিধি। বইয়ের পাল্লায় পড়ে বেচারা হৃদও কিছু বলতে পারছে না। পার্কিং থেকে গাড়ি নিয়ে বের হলো রিধি। হৃদ রিল্যাক্স করতে করতে পাশে বসে ফোন টিপছে। হঠাৎ করে অচেনা রাস্তায় রিধিকে গাড়ি নিয়ে যেতে দেখে হৃদ বলল, এ কি, কই যাচ্ছ এইদিকে? রিধি একই ভঙ্গিতে গাড়ি চালাতে চালাতে বলল। বিয়ের কোণে তুলে আনতে যাচ্ছি। হৃদ চোখ ঘুরিয়ে রিধির দিকে তাকালো, তবে কিছু বলতে পারল না। গাড়ি গিয়ে থামলো অন্ধকার আচ্ছন্ন এক রাস্তার কোণে। গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রিধি। একজন ফোন চালাতে ব্যস্ত, আর একজন সঠিক সময়ের প্রতীক্ষা করছে। দুইজন এমনভাবে দাঁড়িয়ে আছে যেন দুই বন্ধু। বিবাহিত দুই মানব মানবীর এমন ভঙ্গিমা বড়ই অন্যরকম। এমন সময় যেখানে দুই মানব মানবী কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একজন স্বামী স্ত্রীর মাঝে অনুভূতি, ভয়, লজ্জা, সংকোচ সৃষ্টি হয়, তারা সেখানে খুবই স্বাভাবিক। একে অপরের প্রতি নেই কোনো সংকোচ, তবে উভয়ের প্রতি রয়েছে গভীর ভালোবাসা। মিনিট খানেক পর রিধি বলল, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। নড়বেন না কিন্তু, আমি এলেই গাড়ি স্টার্ট দেবেন। হৃদকে হ্যাঁ না কিছুই বলার সুযোগ দিল না রিধি। দ্রুত গতিতে প্রস্থান করলো। প্রায় আধা ঘন্টা পর সৌমিলিকে নিয়ে দৌড়তে দৌড়তে এলো রিধি। সৌমিলিকে বিয়ের সাজে দেখে অবাক রিধি গাড়িতে বসে বলল, এসব কি রিধি?
সৌমিলি এইভাবে বিয়ে সাজে? রিধি লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। বললাম না বিয়ের করে তুলে আনবো। কিন্তু কেন? আর সৌমিলির বিয়ে কই? আমি তো কিছুই জানলাম না। জানবেন কিভাবে? হঠাৎ করেই ওর বাবা মা বিয়ে ঠিক করেছে, তাই এই টেকনিক। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি সৌমিলিকে এভাবে তুলে নিয়ে এলে কেন? সামনের কাজী অফিস চলুন, গেলেই দেখতে পাবেন। নতুন বউ নিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করল হৃদ, সাথে সৌমিলি সংকোচ নিয়ে দাঁড়িয়ে। সদর দরজা হৃদের পাশে সৌমিলিকে নতুন বউ রূপে দেখে যেন আকাশ ভেঙে পড়ল ইরিনা চৌধুরীর মাথায়। হাঁক ডাক ছেড়ে নাক টেনে কান্না করার সুরে বলল, কে কোথায় আছে? হাই হাই, আমার গুণধর ছেলে কি করেছে? আয়না রে, এদিকে আয়। এই দেখ হৃদ কি করেছে। হাই আল্লাহ, কার নজর পড়লো আমার সাজানো গোছানো সংসারে। ইরিনা চৌধুরীর হাঁক শুনে এক প্রকার দৌড়াতে দৌড়াতে সকলে ড্রয়িং রুমে উপস্থিত হলো। হৃদের পাশে সৌমিলিকে দেখে হৃদের দিকে তেড়ে গেলেন নীলিমা চৌধুরী। হৃদের কলার ধরে রাগে কণ্ঠে তেজ নিয়ে বললেন, এসব কি রিত? তুমি এভাবে এই মেয়েকে নিয়ে? এক প্রকার দৌড়ে এসে নীলিমা চৌধুরীর হাত ধরে তাকে সরিয়ে আনলো রিধি। ততক্ষণে বাড়ির 3 কর্ত্রী রাগে হাঁসফাঁস করছে। রিধি নীলিমা চৌধুরীকে সরিয়ে এনে উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে ফুপি? তোমরা এমন করছো কেন? রিধির স্বাভাবিক মুখের বাণী শুনে যেন নীলিমা চৌধুরীকে রাগিয়ে দিল দ্বিগুণ। রিধির ধরে রাখা হাতটা রিধির থেকে ছাড়িয়ে বলল, তুই এখনো বলছিস কি হয়েছে? দেখতে পাচ্ছিস না রিত কি করেছে? এতক্ষণে দরজার দিকে দেখে কি ঘটেছে বুঝতে পারল রিধি। রাগে হৃদের চোখ লাল হয়ে আছে, হাত দুটো মুঠো করা অবস্থা। বেগতিক দেখে শুকনো ঢোক গিলল রিধি। মনে মনে চিত্রাঙ্কন করলো একটু আগের ঘটনার। ফুল স্পিডে ছুটে চলেছে হৃদের কালো গাড়িটা। গাড়ির গতিবেগে জানান দিচ্ছে গাড়ির মালিক কতটা রেগে আছেন। আর চোখে একবার হৃদের দিকে তাকালো রিধি। ঢোক গিলে সামনে তাকালো। হৃদ একবারও পাশ ফিরে তাকাচ্ছে না। খানিক সময় পর রিধি হালকা শব্দ করে বলল, এ কি করছেন? এই রাস্তায় না, ব্যাক করে বাম থেকে ডানে যান। এতক্ষণ যেন এই আশাতে ছিল হৃদ কখন রিধি কথা বলবে। গাড়িটা রিধির কথা মতো রাস্তায় নিয়ে গেল। সামনের কাছে চোখ রেখে দেখল সৌমিলি সিটি হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নতুন জীবনের শুরু করতে সে হিসেব নিকেশ করতে ব্যস্ত। নিজের সিদ্ধান্তে দোটানায় ভুগছে সে। যতই হোক এভাবে বাবা মাকে ছেড়ে পালিয়ে এসেছে, তবে অন্য কাউকে বিয়ে করাও যে তার পক্ষে সম্ভব না। চোখের কার্নিশ ঘেঁষে ঝরে গেল অশ্রুকণা। অন্ধকারে মুছে ফেলার প্রয়োজন বোধ করল না। সৌমিলিকে চোখ বন্ধ করে রাখতে দেখে হৃদ শক্ত করে ফিসফিসিয়ে বলল, এসব কি রিধি? মানে আমার কি মান সম্মান বলতে কিচ্ছু নেই? সদ্য দায়িত্বপ্রাপ্ত এসিপি আমি, আর আমি গেছি বিয়ের কনে তুলে আনতে আমার বউয়ের পাল্লায় পড়ে। এটা যদি একবার জানাজানি হয়, আমার পদের তো একটা মর্যাদা আছে নাকি? হৃদের এসব কথায় হৃদির গা ছাড়া ভাব। বিশেষ চিন্তিত না হয়ে হৃদের মতো ফিসফিসিয়ে বলল, সেই জন্যই তো ডাকাত সেজে এসছে। আই মিন, হাত পা মুখ সব তো ঢাকাই, তো মানুষ চিনলে তো। রিধির এহেন কথা মোটেও আশা করেনি সে। খানিক রাগ নিয়ে হিসিয়ে বলল, যদি ধরা পড়ে যেতাম? রিধি মুচকি হাসলো। টি শার্টের কলার উঁচিয়ে বলল, কি বলছেন এসব? এত বছরের এক্সপেরিয়েন্স বলে কথা, ধরা পড়ার চান্সই নেই। হৃদ অবাক হলো। রীতিমতো নির্বাক কণ্ঠে বলল, মানে কি? তুমি আর কই কই থেকে বিয়ের কনে তুলে আনছো? আর এত বছর মানে? রিধি বাঁকা হাসলো। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে বলল, জবে থেকে আমার বন্ধু বান্ধবরা বিয়ে করতে শুরু করলো, আপনাকে নিয়ে আসতাম না। আজ সোহান ভাই এখন একটু বিজি, তাই আপনাকে নিয়ে এসেছি। হৃদ দীর্ঘশ্বাস ফেলল। বউ তার পুরোই পাগলাটে। হৃদকে শান্ত থাকতে দেখে রিধি আবার খানিক মজা করে বলল, আর তাছাড়া যদি ধরা পড়ি তখন তো আমি একা মায়ের খাবো, তাই আপনাকে সাথে নিয়ে এসেছি। আপনি না আমার অর্ধাঙ্গ, সো আমি মায়ের খেলে আপনাকেও তো খেতে হবে 50-50। কারণ বিয়ের পর থেকে স্বামীর সব কিছুতে যেমন স্ত্রীদের সমান ভাগ থাকে, স্বামীদেরও তো তাই। হৃদ কিছু বলার ভাষা পেল না। চোখ গোল গোল করে রিধির দিকে তাকিয়ে রইল। হৃদকে জ্বালাতে রিধি পুনরায় বলল, তাই আপনার প্রাপ্যটা আপনাকে বুঝিয়ে দিতেই তো
আপনাকে সাথে করে নিয়ে এসেছি। গাড়ির ব্রেক কষে কটমট চোখে রিধির দিকে তাকালো হৃদ। মনে মনে বলল, কেন যে শান্তবাগকে খোঁজাতে গেলাম। রাস্তার ডান পাশ থেকে সোহানের ডাকে ধ্যান ভাঙল রিধির। একবার হৃদের দিকে তাকালেও হৃদের ভিতরে কি চলছে বুঝতে পারল না। গাড়ির থেকে নেমে তারা কাজী অফিসের দিকে হাঁটা দিল। রাত তখন 2:04। চৌধুরী বাড়ির সামনে গিয়ে থামল হৃদের গাড়িটি। গাড়ি থেকে নেমেই রিধি সোহান আশিক মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে চলেছে। বিরক্ত লাগলো হৃদের। রিধির দিকে তাকিয়ে কটমট করে তাকিয়ে বলল, তোমাদের গুজুর গুজুর ফুজুর ফুজুর করা শেষ হলে ভেতরে যাওয়া যাক। রিধি সায় জানিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ চলুন। রিধির পাশে আছে সোহান আর আশিক, আর সামনে হৃদ আর সৌমিলি। আশিককে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে সোহান আর রিধি মিলে। খানিক পথ অতিক্রম করে আশিক পুনরায় বলল, দোস্ত, এটা কেমন দেখা যায় বল? এত রাতে বিয়ে করে নতুন বউ নিয়ে তোদের বাড়ি যাচ্ছি, সবাই কি ভাববে বল? আমি না হয় আজ রাতটা সৌমিলিকে নিয়ে কোনো হোটেলে থেকে যেতাম। পুনরায় আশিকের এহেন কথায় বিরক্ত রিধি। সামনে তাকালে দেখল হৃদ আর সৌমিলি অনেক দূরে এগিয়ে গেছে। আশিকের দিকে তাকিয়ে বলল, তোর কি ভালো কথা ভালো লাগে না? এত রাতে কোন হোটেলে যাবি তুই? আর তাছাড়া আমাদের বাড়ি থাকতে হোটেলে থাকতে হবে কেন তোর? আশিক পুনরায় মুখটা অসহায়ের মতো করে বলল, তুই বুঝতে পারছিস না দোস্ত, আমার আর সৌমিলির বিয়েটা যদি ভালোভাবে হতো তাহলে এক কথা ছিল। প্রথমত পালিয়ে বিয়ে করেছি, দ্বিতীয়ত আবার এত রাত। রিধি যেন বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গেল আশিককে বোঝাতে বোঝাতে। সোহান তখন বলল, কি আশিক, প্যারা নিচ্ছ কেন বস? এটা নিজের বাড়ি মনে করো, আর আমরা বাড়ির লোকদের সামনে নেব। সোহান থামলো, তবে থামলো না। কিছু একটা ভেবে বাঁকা হেসে আশিককে পিঞ্চ মেরে খানিক ধাক্কা দিয়ে বলল। বাই চান্স তুমি বাসন নিয়ে ভাবছো না তো? আশিক চোখ বড় বড় করে তাকালো। সোহান চোখ টিপ মেরে বলল, না মানে বিয়ের প্রথম রাত আজ, তাই সমলিলীকে নিয়ে আমাদের বাড়িতে না গিয়ে হোটেলে যেতে চাচ্ছ? তাহলে নো টেনশন বস, আমাদের বাড়িতে তোমাদের বিরক্ত করার মতো কেউ নেই, ট্রাস্ট মি। কথাটা বলেই শব্দ করে হেসে ফেলল সোহান। আশিক পুনরায় অসহায় মুখে রিধির দিকে তাকালো। রিধি সোহানের দিকে তাকিয়ে বলল। আহ সুহান ভাইয়া থামো তো। সোহান মাথা নাড়িয়ে জেন্টলম্যানের মতো মুখে আঙ্গুল দিল, মানে সে আর কথা বলবে না। রিধি আশিকের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, আর তুই এভাবে তাকিয়ে আছিস কেন? এত রাতে বাড়ি গেলে তো আঙ্কেল তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সো চুপচাপ যা বলছি কর, কাল সকালে যা হবে দেখা যাবে। ততক্ষণে বাড়ির ভিতরের চেঁচামেচি রিধির কানে এলো। এসবের চক্করে সে তো হৃদ আর সৌমিলের কথা তো ভুলেই গেছিল। না, সব প্যারা তার নিতে হয়। মাথায় হাত দিয়ে চাপড়ে বাড়ির দিকে দৌড় লাগালো। রিধির অলিম্পিক দৌড় দেখে আশিক সোহানও তাকে ফলো করলো। নীলিমা চৌধুরীর মৃদু ধাক্কায় ভাবনার ছেদ ঘটল রিধির। ততক্ষণে ঘটঘট করে উপরে উঠে গেল হৃদ। সেদিকে তাকিয়ে মনটা খারাপ করে ফেলল রিধি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যেতে হবে। সোহানের দিকে তাকিয়ে রিধি বলল, ভাইয়া তুমি আশিক আর সৌমিলকে ওদের ঘরটা দেখিয়ে দাও প্লিজ। সোহান মাথা নাড়িয়ে ওদের নিয়ে চলে গেল। বাড়ির 3 কর্ত্রী ইরিনা, আয়না এবং নীলিমা চৌধুরী রিধির দিকে তাকিয়ে। 3 মায়ের সন্দেহ দৃষ্টিতে কুপকাত রিধি। ইস্তিয়াক চৌধুরী চেয়ারে বসে। অয়ন চৌধুরী এসে রিধির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, এসব কি রিধি? আমাদের খুলে না বললে তো আমরা বুঝতে পারছি না। বাবার আহ্লাদি কন্যা বাবার আদরে সাহস পেল। চোখ ঘুরিয়ে দৃষ্টি দিল ইস্তিয়াক চৌধুরীর দিকে। চোখের ইশারায় তাকে সব খুলে বলার আশ্বাস দিল। এদিকে নিজের বড় বোনের কাছুমাছু মুখ দেখে মিটমিটিয়ে হাসছে আবির। সেদিকে চোখ রাঙিয়ে তাকালো রিধি। রিকি রিধির দেওয়ার খরগোশটাকে আদর করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে চেঁচামেচির শব্দে নিচে নেমে এসেছে সে। নীলিমা চৌধুরী রিকিকে নামতে দেখে তাকে এক ঝাড়ি দিয়ে ঘরে গিয়ে ঘুমাতে বলল। সকলে আগ্রহ নিয়ে রিধির দিকে তাকিয়ে আছে। অবশেষে কি আর করার, সবকিছু A to Z খুলে বলল রিধি। সকলের সব প্রশ্নের উত্তর দিয়ে হন হনিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো রিধি। পেছন থেকে নীলিমা চৌধুরী বললেন,
আস্তে যা রিধি, পড়ে যাবি তো। সে কথা কানে এলো রিধির, তবে বিশেষ গুরুত্ব দিল না। বিড়বিড় করে বলল, পড়ে আর কি যাব, পড়ে তো অলরেডি গেছি মিস্টার রোগীর রোশনাল। হাত মুঠো করে ঘরের এপাশ থেকে ওই পাশ পায়চারি করছে রিদ। একটু পর পর এক হাত মুঠো করে আরেক হাতের তালুতে ঘুষি মারছে রিদ। ঘরের দরজা থেকে উকি দিয়ে এমন দৃশ্য দেখে হাত পা কাঁপতে লাগলো রিধির। মনে মনে কল্পনা করলো হয়তো রিদ নিজের হাতের তালুতে না, তাকেই ঘুষি মারছে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বুকে থুথু দিয়ে বলল, কাম ডাউন রিদি, ভয় পেলে চলবে না। কি আর করবে, তোরই তো স্বামী নাকি। কথাটা বলে নিজেকে সাহস দিল রিধি। হালকা পায়ে ঘরে ঢুকে হৃদের পিছনে পিছনে হাঁটতে লাগলো। হৃদ হয়তো খেয়াল করলো, হয়তো না, তবে একই ভঙ্গিতে পায়চারি করে চলেছে সে। এমতো অবস্থায় হৃদকে পেছন থেকে চাপটে ধরল রিধি। হৃদের পিঠে নাক ঘষে আহ্লাদির স্বরে বলল, আমার বরটা কি করছে? রিধির হাত ছাড়িয়ে দিল হৃদ। হতাশ রিধি হৃদের সামনে দাঁড়িয়ে মুখটা ভোলা ভালা করে বলল, আমার মহারাজ কি রাগ করেছে? কিছু বলল না হৃদ। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আগ দেখে রিধির মনটা খানিক খারাপ হলো। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সরি, আর কখনো এমন করব না। আর আমিও তো জানতাম না আমাদের মায়েরা আপনাকে আর সৌমিলিকে ভুল বুঝবে। আমি তাদের সব খুলে বলে এসেছি, সেই সাথে বকাও খেয়েছি। দরকার হয় আপনিও বকে দিন, তবুও কথা বলুন প্লিজ। হৃদ তবুও কিছু বলল না, অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। এই শুনুন না, সরি তো, প্লিজ মাফ করে দিন, সরি। হৃদ মুখ ফিরালেও না তবুও। রিধি এবার কানে হাত দিয়ে সরি বলল, তবুও চেয়ে দেখলো না। অতপর কানে হাত দিয়েই ছোট বাচ্চাদের মতো কানে ধরে উঠবোস করতে করতে বলল, সরি, এই দেখুন আর কখনো হবে না, প্লিজ সরি। আর চোখে এমন দৃশ্য দেখে হেসে ফেলল হৃদ। রিধির পাগলামিতে আর সে রাগ ধরে রাখতে পারল না। হৃদের দিকে তাকিয়ে হৃদকে হাসতে দেখে কান ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো রিধি। উৎসাহিত হয়ে বলল, এই তো হেসছেন আপনি, তার মানে মাফ করে দিয়েছেন। রিধির দিকে তাকালো হৃদ। ওই চোখের দিকে তাকালে রাগটা তার গোলে জল হয়ে যায় কেন? নিজেকে কেমন দুর্বল লাগে হৃদের। দৃষ্টি সরিয়ে রিধিকে বলল, মোটেই না। নিমেষেই বুকটা ছোট করে ফেলল রিধি। কাঁদো কাঁদো চোখে তাকালো হৃদের দিকে। হৃদ তবুও কিছু বলল না, চোখ ঘুরিয়ে নিল। হৃদের মুখ ঘুরিয়ে নেওয়া দেখে রিধির মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না, ইমোশনাল হলেও কাজ দিচ্ছে না, দেখা যাচ্ছে পাগলামিই করতে হবে। কথাটা ভেবে হৃদের বুকে মাথা রেখে জড়িয়ে ধরেছে রিধি। এক পশলা শীতল হাওয়া দোলনা দিল হৃদের মনে। পরশ আঁকলো ভালো লাগার। হাত উঁচিয়ে নিচেও আগলে নিতে চাইলো পাগলিটাকে, কিন্তু কিছু একটা ভেবে হাত নামিয়ে ফেললো। হৃদের বুকে মাথা রেখে ডিমি একসাথে ঘুমাতে লাগলো। প্লিজ সরি 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 সরি। হৃদ রিধির পাগলামিতে মুচকি হাসলো, তবে তার দৃষ্টিগোচর হলো না রিধির। খানিক গম্ভীর স্বরে বলল, এসব কি হচ্ছে দিদি? রিধির এমন কথায় বিরক্ত হলো রিধি। আহ্লাদি হয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, সরি কেন দেখছেন না, মাফ চাওয়া হচ্ছে, সরি বলছি। হৃদ চোখ ছোট ছোট করে বলল, এটা আবার কেমন মাপ চাওয়া? ছাড়ো, আমার গরম লাগছে। কিন্তু রিধি নাছোড় বান্দা। জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, না, আগে বলুন আপনি সরি অ্যাকসেপ্ট করেছেন, তারপর ছাড়বো। হৃদ গরম লাগার ভঙ্গিতে বলল। আগে ছাড়ো। রিধি ছাড়ল না, পুনরায় একই ভঙ্গিতে বলতে লাগলো। প্লিজ সরি। না, সরি 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 সরি। এবার আর পেরে উঠল না হৃদ। এমন পাগলকে এভাবে শান্ত করা যাবে? অগত্যা কি আর করার। ফিনফিনে কণ্ঠে বলেই ফেলল। ওকে ওকে। হৃদের বুক থেকে মাথা তুলে হৃদের বুক নিয়ে হৃদের মুখের দিকে তাকিয়ে বলল। কি ওকে ওকে? হৃদ অন্যদিকে তাকিয়ে বলল। ওকে সরি, অ্যাকসেপ্ট করলাম। হৃদের গম্ভীরে মুখে রিধি যেন শান্তি হলো না। হৃদকে ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে হাতের আঁচড়ে হৃদের মুখটা আঁকড়ে ধরলো। কেমন যেন ভালো লাগা ছুঁয়ে দিল হৃদকে। আবার দৃষ্টি দিল রিধির চোখ, কেমন গভীর সেই চোখ। রিধি বায়না করে বলল, তাহলে একটু হাসুন। হৃদ হাসলো না, মুখ থেকে রিধির হাত ছাড়িয়ে নিল। রিধি ডান হাত দিয়ে নিজের মুখের সামনে ধরে দুই আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, স্মাইল প্লিজ।
সে দৃশ্য দেখেও হৃদ আর না হেসে পারল না। না চাইলেও ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ধরা দিল। শব্দহীন সেই হাসি দাবান দাহের মতো মনটাকে জ্বালিয়ে দিতে পারল। বুকে হাত দিয়ে এমনটাই অনুভব করলো রিধির। ততক্ষণে হৃদ সোফায় গিয়ে বসেছে। পকেট থেকে ফোন বের করে ঘাঁটতে লাগলো সে। রিধি গিয়ে হৃদের পাশে বসলো। অন্ড একটা চড়িয়ে ধরে কাঁধে মাথা দিল। ফোনের দিকে দৃষ্টি রেখে হৃদ বলল। আবার কি হলো? কাঁধ থেকে মাথা সরিয়ে নিল রিধি। হাত ধরেই রয়েছে, কণ্ঠে হালকা রাগ নিয়ে বলল। কেন আমি আপনার কাঁধে মাথা রাখতে পারি না? হৃদ ফোন থেকে চোখ সরিয়ে রিধির দিকে তাকালো। এক পলক তাকিয়ে বলল। তুমি যে এমনি এমনি এমন আহ্লাদ দেখাবে না তা আমি ভালো করেই জানি। তোমার প্রত্যেকটি শিরা উপশিরা আমার চেনা। রিধি থমকে গেল। ধরা পড়া মুখটা গম্ভীর করে ফেলল। হৃদ পুনরায় ফোন ঘাঁটতে লাগলো। রিধি আবার হৃদের কাঁধে মাথা দিয়ে বলল। শুনুন না। হৃদ একইভাবে বসে রইল। শুধু হালকা স্বরে গম্ভীর কণ্ঠে বলল। শুনছি, বলো। হৃদের থেকে ফোনটা নিয়ে নিল রিধি। ছুঁড়ে বিছানায় ফেলল। ঘুরে নিধির দিকে হয়ে বসল হৃদ। রিধি গিয়ে মেঝেতে বসলো। হৃদের কোলে মাথা দিয়ে বসলো। আহ্লাদে বিড়ালের মতো করে মুখ গুজে বলল। আপনি একটু ভালোবাসেন না আমাকে? পাগলি একটা। মুচকি হেসে রিধির মাথায় হাত বুলিয়ে দিল। আহ্লাদ করেই বলল। আচ্ছা বলো, এখন কি করতে হবে আমাকে? তুমি যা বলবে তাই করব। হৃদের কোল থেকে মুখ তুলল রিধি। জলজল করে হাসি ফুটিয়ে বলল। সত্যি তো? হৃদও হালকা হেসে বলল। হুম। হৃদের ছোট্ট উত্তরে খুশি হয়ে গেল রিধি। উঠে গিয়ে সোফায় বসে হৃদের দিকে ঘুরে বসে বলল। কাল একটু আশিক আর সৌমিলিদের বাড়ি যেতে হবে আমার সাথে। আমি না আঙ্কেলকে একা ম্যানেজ করার সাহস পাচ্ছি না। আমি জানি আপনি বললে আশিক এবং সৌমিলি দুজনের বাড়িতেই ম্যানেজ করা যাবে সহজে। বিয়েটা যাতে মেনে নেয়, প্লিজ আমার জন্য এইটুকু করে দিন। না হলে আশিকের বাবা ওদের বিয়ে নিয়ে প্রবলেম না করলেও সৌমিলির বাবা করবে। রিধির এমন আবদার আশা করেনি হৃদ। মুখ ঘুরিয়ে সোজা হয়ে বসে বলল। আসলে দোষটা তোমার নয়, দোষটা আমার। তোমাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি আমি। হঠাৎ হৃদের এমন কথা কেমন কেমন লাগলো রিধির। হৃদের মতো করে বসে বলল। হৃদ এইটা দোষের কি হলো? নিজের বউকে লাই দেবেন না তো বাইরের মেয়েদের লাই দেবেন? গম্ভীর কণ্ঠে বলল। আজকাল বেশি পাগলামি করো রিধি। এখন আমাকে বকতেছেন তো? যখন আমি না থাকবো, মরে যাব, তখন দেখবেন কেমন লাগে। কেউ আর পাগলামি করতে আসবে না। উঠে যেতে নিল রিধি। পেছন থেকে রিধির হাত ধরে তাকে আটকে নিল হৃদ। টান দিয়ে এনে নিজের কোলে বসালো। কাঁধের পাশ থেকে পরনের জ্যাকেট টি শার্ট সরিয়ে মুখ গুজে দিল। গরল নিঃশ্বাস আছড়ে পড়ল রিধির কাঁধে। মুহূর্তেই অনুভূতির বদল হলো রিধির মাঝে। শরীরের প্রতিটি রক্তকণা আন্দোলন শুরু করলো। খেয়াল নেই, রাগ ঝাড়তে কামড় বসালো রিধির ফর্সা ধবধবে কাঁধে। মুহূর্তেই কি হলো বুঝতে সময় লাগলো রিধির। আঁকড়ে ধরলো হাতের নাগালের টি শার্ট। ব্যথার অস্তিত্ব জানান দিল কাঁধের দিকে। হালকা চলনের অনুভূতি ছড়িয়ে পড়ল মস্তিষ্কের নিউরন থেকে সর্বাঙ্গে। চোখ বুজে বড় বড় শ্বাস নিতে লাগলো। ছেড়ে দিল হৃদ, তবে রিধির কাঁধে মুখ গুজেই রইল। ফিসফিসিয়ে বলল। তুমি এখন আর এক চুলো ভয় পাও না আমাকে, তাই না? উত্তর এলো না রিধির থেকে। অনুভূতির হিসাব মেলাতে ব্যস্ত সে। অনুভূতিতে সিক্ত তার দেহ মন মস্তিষ্ক। হৃদ আবার বলল। তোমার এসব পাগলামির ওষুধ কি জানো? নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো রিধি, কিন্তু হৃদ পারল না নিজের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে। কামড় দেওয়ার স্থানে চুমু খেয়ে হৃদ বলল। কাছে আসো। হৃদের ঠোঁটের স্পর্শে পুনরায় কেঁপে উঠল রিধি। গলার স্বর কণ্ঠনালী কেমন শুকনো হয়ে যেতে লাগলো। মনে হলো এক সমুদ্র পানিও তার তৃষ্ণার্ত কণ্ঠনালী ভেজাতে সক্ষম নয়। মন মস্তিষ্ক কেমন খাপছাড়া খাপছাড়া হতে লাগলো। বাঁধন ছাড়া হতে যেতে লাগলো সকল ভাবনা থাকে। রিধির কম্পন অনুভূতি হলো হৃদের মাঝারে। মুচকি হেসে আবার বলল। ভালোবাসা। কথা বলার সময় হৃদের ঠোঁট ছুঁয়ে যাচ্ছি রিধির কাঁধ। অদ্ভুত আক্রমণের শিকল হচ্ছে রমণী। শুধু চোখ বুজে অনুভব করতে লাগলো। জবাবে কিছু শব্দ চয়ন করতে সামর্থ্য হলো না। লহমায় রিধিকে ছেড়ে দিল হৃদ। উঠে গিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। আরেকবার মরার কথা বললে
এমনি মরতে হবে না, ভালোবেসে বেশি মেরে ফেলবো একদম, মাইন্ড ইট। রিধি চোখ উছিয়ে তাকালে হৃদ বাঁকা হাসি ফোটালো ঠোঁটের কার্নিশে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল হৃদ। রিধি একই ভঙ্গিতে বসে, শরীরে ব্যাঙ্কেট চড়িয়ে দিতে দিতে বলল, এই মিসেস, রোবটের মতো বসে না থেকে ফ্রেশ হয়ে আসুন। সকাল সকাল অফিসে যেতে হবে তো নাকি? তার আগে আবার আশিকদের বাড়িও যেতে হবে। মুচকি হেসে চোখ বুঝল হৃদ। রিধির অবস্থা কল্পনা করে নিল একবার মন গহ্বরে। হাসি পেল তার, তবে কষ্টে কন্ট্রোল করে পাড়ি দিল ঘুমের রাজ্যে। প্রেগনেন্সির 1.5 মাস চলছে রিশার, তবে রাগটা এখন সে আর কন্ট্রোল করে উঠতে পারে না। শান্তশিষ্ট মেয়েটা একটুতেই রেগে বোম হয়ে যায়। এই যেমন সকাল 7টা থেকে নিশাতকে ডেকে চলেছে রিশা, এখন 7টা 30, কিন্তু নিশাতের ওঠার নাম নেই। রাগটা মাথাচাড়া দিয়ে উঠল তার। গিয়ে বসলো নিশাতের মাথাটার কাছে। শাহাদাত আঙ্গুল দিয়ে কপাল, নাক, মুখ ছুঁয়ে বলল, তুমি কি উঠবে সোনা, নাকি আমি আমার ব্যবস্থা নিব? তবুও নিশাতের হোশ নেই, সে ঘুমে মগ্ন। রিশা পুনরায় বলল, তুমি যদি এখন ঘুম থেকে না ওঠো তাহলে কিন্তু পানি ঢেলে দিব। নিশাত নড়ল না, ঘুমিয়েই রইল। রিশা 2 হাত দিয়ে নিশাতকে ঝাঁকিয়ে টেনে টেনে বলল, আমার পরমেশ্বর স্বামী, উঠবা নাকি? এবার নিশাতের হুঁশ এলো। রিশার হাত ছাড়িয়ে বলল, রিশা, কি করছো? ঘুমাতে দাও তো। রিশা নড়ল না। নিশাত ঘুমে মনোযোগ দিতে লাগলো। তা দেখে রিশা নিশাতকে আবার ঝাঁকিয়ে বলল। এই মাতাল, ওঠ! নিশাত বিরক্ত হয়ে বলল, রিশা, কি মাতলামি করছি আমি? এই যে ঘুমে মাতাল হয়ে আছো, ঘুমে মাতলামি করতেছো। রিশা, যাও তো। এই উইঠা যা না, সকাল হয়ে গেছে তো। নিশাত রিশার হাতটা জড়িয়ে ধরে শুয়ে বলল, রিশা, একটু ভালোবেসে তো বলতেই পারো নাকি? রিশা খিলখিলিয়ে বসে অভিনয় করে বলল, ওঠো না পরাণের স্বামী। নিশাত চোখ বুজে নিয়ে বলল। না প্লিজ রিশা। রাগ আর ধরে রাখতে পারল না রিশা, ব্ল্যাঙ্কেট ধরে টান দিল। নিশাত গিয়ে মেঝেতে পড়ল। শব্দ করে হেসে ফেলল রিশা। অসহায় চোখে তাকালো নিশাত। রিশা বিছানা গোছাতে গোছাতে বলল, আমি বিছানা গোছাতে গোছাতে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবেন, এটা আপনার শাস্তি। অগত্যা আর কি কিছুক্ষণ মেঝেতেই শুয়ে থেকে উঠে গেল কিচেনে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আশিক আর সৌমিলির বাড়ির উদ্দেশ্যে চলে গেল রিধি, আশিক, সৌমিলি। তারা বেরিয়ে যেতেই বাড়ির 3 পত্রী একত্র হয়েছেন বাড়ির বড় বউ ইরিনা চৌধুরীর ঘরে। সেই সাথে যোগ দিয়েছে সোহানও। 4 মাথা এক হয়ে ঘরে বসে প্ল্যান করছে তারা। ড্রয়িং রুমে বসে আছেন ইস্তিয়াক চৌধুরী এবং তার ভাই অয়ন চৌধুরী। আবির মেডিকেলে আর সোহানের বোন সোহানা গেছে ভার্সিটিতে। বাড়িতে আপাতত তেমন কেউ নেই। বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে খবরের কাগজে মনোযোগ দিলেন তিনি। বাড়িতে তেমন কেউ নেই, সেই সুযোগেই কাজে লাগিয়েছেন তিনি কর্ত্রী। সঙ্গী হিসেবে নিয়েছেন সোহানকে। 4 মাথা গোপন পরামর্শে ব্যস্ত। ইরিনা চৌধুরীর শাড়ির আঁচলে হাত গুজে বললেন, এমন চলতে থাকলে আমি কখনোই আমার নাতির মুখটা দেখতে পাবো না রে আয়না। অয়না চৌধুরী বললেন, ঠিক বলেছেন আপা, একজন তো সকাল হলেই অফিসে দৌড় দেয়। নীলিমা চৌধুরী অয়না চৌধুরীর কথা কেড়ে নিয়ে বললেন, আরেকজন তো রাত বিরাত সেই সন্ত্রাসীদের পিছনে ছুটে বেড়ায়। সোহান এমন ভঙ্গি করছে যেন 3 কর্ত্রীর মতো সেও গভীরভাবে চিন্তিত। সে কথা বলছে, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে তার দিকেই তাকাচ্ছে। ইরিনা চৌধুরী আবার বললেন, এমন চললে হয় নাকি? কিছু তো একটা করতেই হবে, আর সেটা আমাদেরই। অয়না চৌধুরী বললেন, কি বলো আপা, যা করার ওদের তো করতে হবে, আমরা কি করব? ইরিনা চৌধুরী শক্ত চোখে তাকালেন। পরবর্তীতে নিজের কোম্পানিতে নিজেকেই শাসালেন। নীলিমা চৌধুরী বললেন, আমাদেরই তো করতে হবে, এক কাজ করলে কেমন হয়? ইরিনা চৌধুরী নীলিমার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি কাজ? নীলিমা চৌধুরী খানিক হেসে বলল, ওদের হানিমুনে পাঠিয়ে দিই কোথাও। অয়ন চৌধুরী বললেন, কিন্তু রাজি হবে কি? ইরিনা চৌধুরী বলছেন, রাজি হবে না মানে? ওদের বাপ শুদ্ধ রাজি হবে। ইরিনা চৌধুরীর এমন কথায় খুব খুব করে কেসে উঠল সোহান। নীলিমা চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিলেন। কাশি থামলো অয়না চৌধুরীর
বললেন, দেশের বাইরে কখনো রাজি হবে না। হৃদের ছুটিও তেমন বাকি নেই। কিছুদিন পরে আবার জয়েনিং, আবার ব্যস্ত হয়ে পড়বে। এক কাজ করি, কক্সবাজারের টিকিট কেটে দিই। এরিনা চৌধুরী আয়েশ করে বসে বললেন। হ্যাঁ তাই কর, সেটাই ভালো হবে। নীলিমা চৌধুরী বললেন, সেইটা আমার ওপরে ছেড়ে দে। ও যদি জেদি হয় তাহলে আমি ওর মা, ডাবল জেদি। সোহান নীলিমা চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, জিও খালামণি, তুমি পারবে, অবশ্যই পারবে। ইস, ঘরে ঘরে যদি তোমাদের মতো শাশুড়া থাকতো তাহলে আমাদের আর হানিমুন নিয়ে ভাবতে হতো। কি কপাল হৃদ ভাইয়ার আর রিধির। নীলিমা চৌধুরী বললেন, তুই এ বাড়ির ছেলে মেয়ে, সো ওরা নিজে থেকে না গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? আর তোরটা নিয়ে একদম চিন্তা করিস না, তোর হানিমুন ট্রিপ আমি দিব। যা, বিয়ের আগেই বলে দিলাম, এবার বিয়েটা করে ফেল। সোহান নীলিমা চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, বাহ, বিয়ের আগে হানিমুনে ট্রিপ হয়ে গেলাম, এবার তো বিয়েটা করতেই হচ্ছে। অয়না চৌধুরী সোহানের গায়ে থাপ্পড় দিয়ে বলল, ভাজি ছেলে একটা। কক্সবাজার এলাকায় নারী পাচারের এক চক্র ঢাকাগামী এক বাস হাইজ্যাক করে কক্সবাজার সমুদ্র বন্দর হতে সীমান্তবর্তী শহরে 17 জন নারী পাচার করবে। আপাতত এতটুকুই জানা গেছে স্যার। এমন নিউজ আগেও হালকা পাতলা শুনেছে হৃদ, এখন চাবিদের দেওয়া ইনফরমেশনে শিওর হলো। ফোনটা লাউড স্পিকারে দিয়ে পাশের সিটে রেখে এতক্ষণ চাবিদের সাথে কথা বলছিল হৃদ। সে রিধির অফিসের সামনে এসে গাড়ি থামালো। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছিল, এখন 3টে বাজে, বাড়ি ফেরা হয়নি তার। আশিক এবং সৌমিলির বাবা মাকে বুঝিয়ে বলেছে হৃদ। হৃদের সাফেদারিতে তারাও তেমন সমস্যা করেনি, আপাতত সব ঠিকঠাক। এখান থেকে রিধি সোজা এসেছে অফিসে, আর হৃদ গেছিল তার গোপন খোঁচরদের পুনরায় জাগ্রত করতে। গোপনে কাজ করার দরুন একটা নির্দিষ্ট সময় পর তারা মৃত মানুষদের মতো নিরুদ্দেশ হয়ে যায়। হৃদের নির্দেশ ব্যতীত তারা জাগ্রত হয় না। চাবিদের কথার পরিপ্রেক্ষিতে হৃদ কিছু বলল না। ফোন কেটে পকেটে ঢুকিয়ে প্রবেশ করলো চৌধুরী ইন্ডাস্ট্রি। সকলে সদর বলে হৃদকে সম্মান জানানো, সেই সাথে এক প্রকার ভয় ভীতি দেখা দিল তাদের মাঝে। হৃদের গম্ভীরতা আর তার কাজের বর্ণনা এবং প্রফেশনই মূলত এর জন্য দায়ী। আগে খুব কম তার পদচারণা হতো চৌধুরী ইন্ডাস্ট্রিতে। রিধি দায়িত্ব নেওয়ার পর তা তার খুব ঘন হয়েছে। সময় পেলেই অফিসে এসে পড়ে হৃদ। বিকেল 4টে, গোধূলি যখন নতুন বউয়ের মতো নতুন রূপে সাজতে ব্যস্ত, চৌধুরী বাড়িতে শোনা গেল গাড়ির হর্নের তীক্ষ্ণ শব্দ। এমনভাবে একমাত্র হৃদই গাড়ির হর্ন বাজায়। এর মাঝে সোহান জানালা দিয়ে উকি দিয়ে দেখে নিল। এক প্রকার হন্তদন্ত হয়ে 3 রমণীকে জানালো, খালামণি, তোমরা রেডি হও, হৃদ ভাইয়া আসছে কিন্তু। বাড়ির 3 কর্ত্রীর এমন পাগলামি দেখে নিলেন অয়ন চৌধুরী। মেডিকেল থেকে ফিরে চায়ের কাপে চুমুক দিয়ে খানিক হেসে নিলেন তিনি। ইশতিয়াক চৌধুরীর আপাতত কোনো কাজ নেই, সব দায়িত্ব রিধির কাঁধে দিয়ে তিনি বহাল তবিয়তেই আসেন। আগের থেকে শরীরটা একটু ভালো হয়েছে, তবে একা চলাফেরা করতে পারে না, তাই বাড়িতেই সময় কাটে তার। এখন তো বাড়ির রমণীদের এমন নাটক দেখে সকাল থেকে এই পর্যন্ত 4 বার একই খবরের কাগজ পড়ে ফেললেন তিনি। সব যেন মুখস্থ হয়ে গেছে প্রায়। তাকে যে ঘরে নিয়ে যাবে সেদিকে খেয়াল নেই বাড়ির বড় গিন্নির। তিনি তো তখন ছেলে ঘরে আলো জ্বালাতে ব্যস্ত, দ্যাটসমিন নাতি নাতনি মুখ দেখার জন্য প্ল্যান আঁটতে ব্যস্ত। খবরের কাগজের আড়ালে একটু দেখে নিল সকলের কাণ্ড। পুনরায় খবরের কাগজ দিয়ে মুখে ঢেকে নিলেন ইশতিয়াক চৌধুরী। শব্দ চয়ন করলেন বাড়ির বড় গিন্নির উদ্দেশ্যে। তিনিই তো পালের গোদা কিনা। খানিক কাশির অভিনয় করে গলা পরিষ্কার করে বললেন, বলছি একটু বেশি হয়ে যাচ্ছে না? এরিনা চৌধুরী চোখ রাঙিয়ে তাকালেন। তার চোখে পড়ল না ইশতিয়াক চৌধুরীর, তিনি তো খবরের কাগজ দিয়ে মুখ ঢেকে রেখেছেন। তাই দেখে এরিনা চৌধুরী বললেন, নিজেরা তো কোনো স্টেপ নিবে না, আবার কথা বলতে আসছে। যা হচ্ছে চুপচাপ দেখতে থাকো। ইশতিয়াক চৌধুরী আর কিচ্ছু বলার সাহস পেলেন না, শুধু মাথাটা
শুধু মাথাটা এদিক থেকে ওদিক নাড়িয়ে ঠিক আছে বোঝালেন। তাও দেখতে পেলেন না ইরিনা চৌধুরী। গটগট করে চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো হৃদ। পাশেই আছে রিধি, যেমন স্বামী তার তেমন স্ত্রী। তাদের দেখে এ কথাটাই মনে হলো নীলিমা চৌধুরীর, একই রকম ডেডিকেটেড কাজের প্রতি। বাড়ির এমন থমথমে নির্জন পরিবেশে ব্রৌকুচকে সকলের দিকে নজর আওলার রিধি। সকলের ড্রয়িং রুমে উপস্থিত, তবে কারো মুখে কোনো কথা নেই। এদিকে রিধি যে বাড়ি ফিরেছে সেদিকেও বিশেষ নজর নেই কারো। হয়তো তাদের দেখতেই পাচ্ছে না এমন ভান করে আছেন সকলে। অপর দিকে সোফায় পায়ের উপর পা দিয়ে বেশ আয়েশ করে বসে আছেন বাড়ির 3 কর্ত্রী। তাদের এমন ভঙ্গিমাও দেখে নিল রিধি। তবে রিত সে এসবের কিছুই দেখছে না। সে যেন ফোনের ভিতরে ঢুকে বসে আছে। রিত যখন সিঁড়ির কাছাকাছি তখন অয়না চৌধুরী বললেন, আপা চলে যাচ্ছ তো? ইরিনা চৌধুরী বললেন, আরে দাঁড়া দাঁড়া ডাকছি, আরে দাঁড়া দাঁড়া ডাকছি। ছেলেটাও তো আমার সেই রাগী, কখন রেগে যায়, একটু ভয় হচ্ছে আর কি। ইরিনা চৌধুরী কথায় মুচকি হাসলেন নীলিমা চৌধুরী। রিত সিঁড়িতে কেবল পা দিয়েছে এমন সময় ইরিনা চৌধুরী ডাকলেন, রেদ। থেমে গেল হৃদ। হৃদকেই ফলো করছিল রিধি। হৃদের থেমে যাওয়ায় রিধিও থেমে গেল। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে ভ্রুকুচকে তাকালো হৃদ। ইরিনা চৌধুরী পুনরায় বললেন, এদিকে এসো। হাতের ফোনটা পকেটে গুজল হৃদ। শান্ত ভদ্র বিনয়ী আদেশভীত বাচ্চাদের হয়ে জেন্টলম্যানের মতো হেঁটে গেলেন মায়ের কাছে। রিধি তখনও সিঁড়ির কাছে দাঁড়িয়ে। অয়না চৌধুরী তখন বললেন, রিধি তুমিও এসো। রিধি এসে দাঁড়ালো হৃদের পাশে। দুজনে দাঁড়াতেই ইরিনা চৌধুরী নীলিমা চৌধুরীকে ইশারা করলেন বলার জন্য। নীলিমা চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, হৃদ তোমরা হানিমুনে যাচ্ছ। ইরিনা চৌধুরী হাতের পাসপোর্ট আর টিকিট দিয়ে বললেন, এই নাও 5 স্টার হোটেলের টিকিট আর পাসপোর্ট, ভোরেই তোমাদের ফ্লাইট। হৃদ এমন ভান করলো যেন কিচ্ছু হয়নি। এসব হওয়ারই ছিল। ইরিনা চৌধুরীর হাত থেকে পাসপোর্ট টিকিট নিয়ে বলল, ওকে দেন, আমার সাথে বাড়ির জুনিয়র সদস্যরাও যাবে। আই মিন রিশা, নিশাত, সোহান, সোহা, সকলে। সোহা তো খুশিতে তালি দিয়ে লাফিয়ে উঠল। সোহান কটমট চোখে সোহার দিকে তাকালো। মুখে আঙ্গুল দিল সোহা। সোহান গিয়ে ইরিনা চৌধুরীর কাছে গিয়ে কানে কানে বিড়বিড়িয়ে বলল, খালামণি, এই হৃদ ভাইয়া তো হানিমুনকে ফানিমুন বানিয়ে ফেললো। রাগে ফুস করে নিঃশ্বাস নিলেন ইরিনা চৌধুরী। অয়না চৌধুরী তখন বললেন, কিন্তু হৃদ তুই তো 2টা টিকিটই কেটেছিস। হৃদ সিঁড়ির দিকে যেতে যেতে বলল, নো প্রবলেম ছোট মা, আমি দেখে নিচ্ছি সবটা। হৃদ চলে যেতেই নীলিমা চৌধুরী বললেন, হৃদ এত সহজেই সবটা মেনে নিল? নির্ঘাত কোনো ব্যাপার আছে। অয়না চৌধুরী তাকে সমর্থন করে বলল, ঠিক বলেছ আপা। আধার পেরিয়ে গেলেও কিছু কিছু স্থানে থেকে যায় আলো আধারের খেলা। রাতে অন্ধর শেষ হলেও কিছু কিছু স্থানে দিনের আলো পৌঁছয় না, কিংবা সমাজের এক শ্রেণী পৌঁছতে দেয় না। অন্ধকার জগতের বাসিন্দা তারা। সত্যিই কি অন্ধকার জগতের বাসিন্দা? প্রশ্ন জাগে মনে। ভাগ্যের নির্মম পরিহাসে এসব অন্ধকার জগতে এসে পড়তে হয় তাদের। এক শ্রেণীর ক্ষমতায়নে সেখান থেকে বের হতে পারে না তারা। অন্ধকার ঘরে তনির ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কেঁদে চলেছে কেউ। পুরুষের কান্না শব্দহীন, তবে বড়ই হিংস্র। নারী যদি সেই কান্না দেখত তবে হয়তো বিষাক্ত তীর আঘাত করত তাদের অন্তর গহ্বরে। আর খাড়া দরজার খটখট শব্দে ধ্যান ভাঙল উক্ত ব্যক্তির। সোজা হয়ে দাঁড়াতেই আগত ব্যক্তি খবর দিলেন, রিশাদ চৌধুরী, হৃদ কক্সবাজার আসছে বস। হাত নাড়িয়ে তাকে চলে যেতে বলল উক্ত পুরুষ। তারপর বিড়বিড় করে বলল, তুই আমাকে যে যন্ত্রণা দিয়েছিস আমিও তোকে একই যন্ত্রণায় পোড়াবো হৃদ। কাতরাতে কাতরাতে মরবি তুই। বেঁচে থাকা বিষাদ হবে তোর জন্য। কেড়ে নিব তাকে। আমার তনির মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেব আমি। তুই রেডি রিশাদ চৌধুরী হৃদ?
বিড়বিড় করে বলে আবারও একই ভঙ্গিমাতে মেঝেতে মুড়িয়ে বসলো। তনির ফটো ফ্রেম বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। সকাল 11টায় কক্সবাজার এয়ারপোর্টে পা রাখলো রিধি। সাথে আছে রিশা, নিশাত, সোহান, তার বোন সোহা, আশিক, সৌমিলি। আবির আসতে পারেনি, তার মেডিকেল এক্সাম চলছে। আর রকিকে আপাতত নিজেই আসতে দেননি নীলিমা চৌধুরী। মেয়ে নীতিকে হারানোর পর রকিই যেন তার যক্ষের ধন। যদিও রিধি জোর করেছিল যে সে দেখে রাখবে, তবে নিজেদের প্ল্যান ফুলফিল করতে আটকে দিয়েছেন নীলিমা চৌধুরী তারা। আসার আগে অসহায় চোখে সোহানের দিকে তাকালেন ইরিনা চৌধুরী। তার এমন দৃষ্টি দেখেই সোহান বুঝল ইরিনা চৌধুরী কি বোঝাতে চাইছেন। কি করতে চেয়েছিলাম আর কি হচ্ছে? সোহান ইরিনা চৌধুরীর শান্ত ভাষা বুঝতে পেরে তাকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না খালামণি, ওখানকার ব্যাপারটা আমি দেখে নেব। ওদের কিভাবে এক করতে হবে আমি সামলে নেব। কক্সবাজারের বালুময় এলাকায় ধূলিকণাদের মেলা। ক্ষিপ্ত গতিতে সেই ধূলিকণা উড়িয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে রিদ। পাশেই রিধির সতর্ক চোখে নজর বুলিয়ে সব কিছু দেখছে। রোদের প্রখর তাপে চিকচিক করে আলো জ্বেলে উঠছে। তবে এই আলোময় বেলাভূমিতে সন্ত্রাসীদের প্রখরতা বেশি, সে কথা ভেবেই গাড়ির গতি ক্ষিপ্ত হলো। 12টা বাজতেই কক্সবাজারে 5 স্টার হোটেলে পা রাখলো সকলে। তবে ঝামেলা হয়েছে একটাই, সমুদ্রের নিকটবর্তী হোটেল বিদায় একটা রুমও ফাঁকা নেই। কয়েকদিন আগে থেকেই রুম বুক করে রাখতে হয়। মূলত হানিমুন কাপেলরাই এখানে বেশি আসে, এটাই যেন চেয়েছিল সোহান। সকলের উদ্দেশ্যে বলল, সামনে একটা রিসোর্ট আছে, আমরা সেখানে থাকলে কেমন হয়? পাশ থেকে রিশা ফিসফিসিয়ে বলল, এখানে রুম যে নেই তুই আগে থেকে জানতি? সোহান কিছু বলল না, তবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। যা অর্থ সে জানতো এই হোটেলে আর রুম নেই, সকলে রিসোর্টে থাকবে শুনে রিধি নিজের লাগেজ নিয়ে সকলের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, চলো আমরাও যাচ্ছি তোমাদের সাথে, একসাথে আসলাম, সো এখন একসাথে থাকবো। সোহান মনে মনে বলল, এই রে, রিধি তো সব প্ল্যানে জল ঢেলে দেবে। না, আটকাতে হবে, না হলে খালামণি আমাকে আস্ত রাখবে না। হন্তদন্ত হয়ে রিধির কাছে গিয়ে বলল, এই না না রিধি, খালামণিরা এত করে শক্ত ওদের জন্য এখানে রুম বুক করেছে, সো তোরা এখানে থাক, প্রবলেম কি? সামনের রিসোর্টে আছি, যখন খুশি চলে আসবি। রিধি মন খারাপ করে বলল, ধুর, কই একসাথে আসলাম, একসাথে থাক, ধুর কই একসাথে আসলাম, একসাথে মজা করব, থাকবো, মনটাই খারাপ হয়ে গেল। ততক্ষণে নিজের গুরুত্বপূর্ণ কল সেরে সকলের মাঝে ফিরে এলো রিদ। হোটেলে রুম নেই আগেই জানতো সে, তাই জাবিদ, ভোর, শিশির, তামিমের জন্যে রিসোর্ট বুক করার সময় আর একটা রিসোর্ট বুক করে রেখেছিল সে। পুরো সিআইডি টিম এখন কক্সবাজার আছে নতুন মিশনের জন্য। রাত বিরাতে এখানে আক্রমণ হতে পারে রিদের উপর, তাছাড়া তাকে মিশনেও বের হতে হবে, তাই সকলকে ফেব একটা রিসোর্টে ছদ্মবেশী গার্ডসহ থাকার ব্যবস্থা করেছে রিদ। তবে সেসব সম্পর্কে কেউ এখনো অবগত নয়। পকেট থেকে রিসোর্টের ঠিকানা আর চাবি দিয়ে লাগেজ নিয়ে রিধির হাত ধরল রিদ। হোটেলের রুমের দিকে যেতে যেতে গম্ভীর থমথমে মেজাজে বলল, রিদ যখন কোনো কাজ করে তখন ফুলফিলই করে, অর্ধেক কাজ করার অভ্যেস নেই রিদের। হোটেলের পাশেই রিসর্টে 5 মিনিট কি 10 মিনিট টাইম লাগবে, তোরা যা, আমার একটু রেস্ট নিতে হবে। রিধি যে কি বলবে তার সুযোগও পেল না সে। তার হাত ধরে হনহনিয়ে চলে এলো রিদ। ততক্ষণে রিদের থমথমে মেজাজে ভরকে গেল সকলে। এমন গম্ভীর হয়ে আছে কেন রিদ? প্রশ্ন জাগলো সকলের মনে। সোহান তো বলেই ফেলল। এই রিদ ভাইয়ার আবার কি হলো? নিশাত বলল, সেসব পরে দেখা যাবে শালাবাবু, এখন চলো, টায়ার্ড লাগছে, রেস্ট নিতে হবে। রিশার শরীরটাও নাকি গুলিয়ে উঠেছে। মাথা নাড়িয়ে সকলে হোটেল থেকে বের হওয়ার জন্য অগ্রসর হলো। হোটেলের প্রবেশ দরজা পেরিয়ে যাবে এমন সময় দেখা জাবিদ আর তামিমের সাথে। তাদের দেখে জাবিদ, তামিম সকলের সাথে কুশল বিনিময় করে নিল। রিশা সোহানকে ফিসফিসিয়ে বলল, কি রে, এরা এখানে কেন? সোহানও একইভাবে বলল, কি জানি, আমিও তো বুঝতে পারছি না।
ওদের কথা শেষ হতেই তামিম, আশিক আর সৌমিলিকে তাদের নিউ ম্যারিড লাইফের জন্য শুভেচ্ছা জানালো। তারপর সকলের উদ্দেশ্যে বলল, হৃদ কি এই হোটেলেই আছে? মাথা নাড়ালো সোহান। তাদের সম্মতি পেতেই হনহনিয়ে চলে গেল তামিম, জাবিদ। তারা চলে যেতেই সোহান বলল, এরা যখন এখানে, তার মানে হৃদ ভাইয়া এমনি এমনি এখানে আসেনি, তার প্ল্যানই ছিল এখানে আসার, নির্ঘাত কোনো কেসের জন্য। সোহানের কথা শেষ হতেই আশিক সৌমিলিকে বলল। তুমি এসব জানতে না? সৌমিলি মাথা নাড়িয়ে জানালো, আমি তো আমাদের ঝামেলার জন্য অফিসে যাইনি, আর হৃদ স্যারও তো হয়তো আমাকে জানাননি। উনি তো রুলস রেগুলেশনই খুব কড়া, হয়তো ইমার্জেন্সি কিছু পড়ে গেছে। জানোই তো আমাদের ডিউটি ছুটি মানে না। অগত্যা আর কি। সকলে হতাশ হয়ে রওনা দিল রিসোর্টের দিকে। মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছে রিধি। হৃদ গেছে জাবিদ আর তামিমের সাথে কোনো গোপন আলাপ সারতে। সেদিকে বিশেষ গুরুত্ব দেয়নি রিধি। আলো আধারিতে মিলে তখন বিকেল 5টা। এসেই হালকা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কখন যে 5টা বেজে গেছে খেয়ালই করেনি রিধি। হৃদ সেই যে গেল আর এসেছিল বলে মনে হয় না। ভেজা টাওয়ালটা রেখে ব্যালকনির দিকে পা বাড়ালো রিধি। ঘরের ভিতর মৃদু আলো জ্বলছে, সেটাও বন্ধ করে দিল রিধি। কেমন যেন অন্ধকারে থাকতে ভালো লাগছে আজ। আবছা আলোয় এসে দাঁড়ালো 5তলার উপরে খোলা ব্যালকনিতে। সমুদ্রের মাতাল করা শীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে তাকে। অস্থির হয়ে উঠেছে সমুদ্র। খোলাখুলি সমুদ্রের গর্জনের সাথে হালকা বালু উড়ে আসছে, তবে তারা নাগাল পাচ্ছে না রিধির। তার আগেই জমিনে লুটিয়ে পড়ছে। এভাবেই উপরে উঠে জমিনে লুটিয়ে পড়ার খেলা চলল বালুকণাদের। সে দৃশ্য দেখে বড়ই মজা পেল রিধি। কি সুন্দর এই প্রকৃতি, কি সুন্দর এই দুনিয়াদারি, কি সুন্দর ওই প্রভুর সৃষ্টি, অথচ সবই নিছক মায়া। মায়া, হ্যাঁ মায়াই তো। ওই বালুকণার মতোই তো একদিন জমিনের মাটিতে লুটিয়ে থাকতে হবে। ক্ষণিকের দুনিয়ায় আমাদের কতই না প্রত্যাশা, একটা মিটলে আর একটা মিটল না কেন তা নিয়ে হাজার অভিযোগ। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে কি উনি সৃষ্টিকর্তার কাছেও অভিযোগ করবেন? যদি কখনো হারিয়ে যাই, এত ভালোবাসা এত বিশ্বাস সইবে তো কপালে? কিন্তু একদিন তো চলে যেতেই হবে, দূরত্ব হবেই। উনি নিজেকে সামলে নিতে পারবে তো সেদিন? সবই তো থাকবে তার কাছে। শুধু জীবন থেকে আমি মানুষটা যদি হারিয়ে যাই, তখন উনি কি পারবেন নতুন করে বাঁচতে? আচ্ছা, আমি কি পারবো ওনাকে ছাড়া বাঁচতে? মুহূর্তেই বুকের ভিতর চাপা কষ্টের সৃষ্টি হলো। কেন এমন হচ্ছে? কেন এসব মনে হচ্ছে? শুধু মনে হচ্ছে যদি একবার হারিয়ে যায়। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে অশ্রু কিছু অজানা সংশয়ের, অজানা আশঙ্কার। কি হতে চলেছে সামনে? কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শে শীতলতা ছুঁয়ে দিল রিধিকে। আহ, এই মানুষটাকে ছাড়া সে কখনোই থাকতে পারবে না, কখনোই না। হয়তো তাদের মাঝে কখনো শারীরিক মিলন হয়নি, তবে যা আছে তাতেই তো জীবন পূর্ণ। মধ্যরাতে স্বামী স্ত্রীর মিলনেই কি ভালোবাসা থাকে শুধু? না, ভালোবাসা তো অন্যরকম অনুভূতি, যা শব্দ চয়নে প্রকাশ করা যায় না। এই যে দিনের পর দিন হৃদকে নিয়ে রিধির এত পাগলামি, হুটহাট কোনো বার্তা না দিয়ে জড়িয়ে ধরা, কষ্ট পেলেই ওই বুকে আছড়ে পড়া, যখন যা ইচ্ছে চেয়ে নেওয়া, সব আবদার বায়না পূরণের চাদর বাক্সটাই তো ওই মানুষটা। আচ্ছা, এতটা ভালোবাসা কবে ভেসে ফেললো ওই মানুষটাকে? কাছে পেলেও মনে হয় আরও কাছে আসা বাকি, আরও হৃদয় নিংড়ানো বার্তার অপূর্ণতা রয়েই গেছে। এই যে রিধির খেয়াল রাখা, হুটহাট তাকে রাগ দেখানো, সে রেগে ওই মানুষটার তাকে সামলাতে একটা বারও প্রতিবাদ করে না সে। মানুষটার প্রতি তার আকাশ সমান শ্রদ্ধা। কেউ কেউ বলে কোনো সম্পর্কে ভালোবাসার কমতি থাকলেও, শ্রদ্ধার কমতি থাকলে সে সম্পর্ক নাকি পূর্ণ হয় না। সে তো তাকে সীমাহীন ভালোবাসে। আকাশ সমান শ্রদ্ধা ওই মানুষটার প্রতি। হুট করেই খুব করে কান্না পেল রিধির। এ কি হচ্ছে তার সাথে? কিসের আগাম বার্তা ছড়িয়ে পড়ছে তার মাঝে? কেন যেন চিৎকার করে কান্না করতে ইচ্ছে হলো রিধির। তবে সে চায় না তার কান্না এই আকাশ বাতাস
রাতের তারা চাঁদের আলো দেখুক। সে চায় তার কান্না শুধু ওই মানুষটাই দেখেন। পেছনে ঘুরে হৃদের বুকে আছড়ে পড়ল রিধি। হৃদের বুকে মুখ গুজে গরম নিঃশ্বাস ছেড়ে কান্না করতে লাগলো। রিধির এমন কান্নায় হকচকিয়ে গেল হৃদ। হঠাৎ কি হলো মেয়েটার? বুক থেকে মাথাটা তুলে আলতো করে ছুঁয়ে বলল, কি হয়েছে রিধি? এভাবে কান্না করছো কেন? কোথাও কষ্ট হচ্ছে তোমার? বলো আমাকে। রিধি কিছু বলল না। চেষ্টা করেও কেন যেন কান্না থামাতে পারল না। একাধারে চোখের অশ্রু ঝরতেই লাগলো। এই কান্না যে শুদ্ধ ভালোবাসার। মুখে কিছু বলার মতো শব্দ বা শক্তি কিছুই পেল না রিধি। আবারও মুখ গুজল হৃদের বুকে। মাত্রই গোপন মিশনের প্ল্যানিং শেষে হোটেলে ফিরেছে হৃদ। ঘরে ঢুকেই দেখলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মনে পড়ল রিধি কোথায়। ব্যালকনির দরজা দিয়ে দেখা গেল রিধির খোলা চুল। দরজা লাগিয়ে শব্দহীন পায়ে এগিয়ে গেল রিধির কাছে। তবে রিধির হুট করে কান্নাই কিছুই বুঝল না সে। হৃদের বুকে রিধি আবার মুখ গুজে দিলে হালকা রাগ হলো তার, তবে তা নিজের উপর। রিধিকে একা ছেড়ে এতক্ষণ বাইরে থাকা উচিত হয়নি তার। বুকের ভিতর কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হলো। রিধির খোলা চুলে হাত গুজে দিয়ে মুঠো করে নিল। হালকা ভাঙা গলায় আলখালা ভাবে বলল,